Hello everyone, hope you all are doing great. আমার ইউটিউব ভিডিওতে বা ফেসবুকে আপনারা অনেকেই স্কোলিওসিস বা মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়ার সমস্যাটা নিয়ে জানতে চেয়েছেন। এই জন্য আজকের অ্যারেঞ্জমেন্ট আমি স্কোলিওসিস বা মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়ার যে সমস্যাটা আছে সেটা নিয়ে আজকে কিছু বেসিক খুব ইন জেনারেল ইনফরমেশন আপনাদেরকে দিব। যদি আরও কিছু স্পেসিফিক্যালি ডিটেইলে জানার থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন। মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়ার এই সমস্যাটা একটু ভালো করে বোঝানোর জন্য আমি এই স্ক্রিনের ছবির হেল্প নিব। যেটা হয় যে এই পাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাতে একদম নর্মাল স্বাভাবিক যে মেরুদণ্ড সেটার একটা ছবি আছে। দেখবেন যে এটা একদম মেরুদণ্ড মাথার থেকে একদম আপনাদের কোমর পর্যন্ত কিন্তু একদম এক সোজা মনে হচ্ছে। যদিও মেরুদণ্ডের অন্য দিকে একটা কার্ভ আছে, সেই কার্ভে আমি যাব না। আসলে অনেকগুলো প্লেনে বা অনেক ডাইমেনশনে একটা মেরুদণ্ডকে দেখে বোঝা যায়, বাট আমি আসলে আজকে শুধুমাত্র এই একদিক থেকে দেখে যেটা বুঝতে পারছেন আমরা সেই সাইডের বা সেই প্লেনের কথা বলবো। যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে নর্মাল স্পাইন, অর্থাৎ এটা হচ্ছে একদম মেরুদণ্ডটা সোজা থাকবে। কিন্তু এই পাশের ছবিটাতে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মেরুদণ্ডটা সোজা না নেমে একদিকে বেঁকে গেছে। সো এটা ডান দিকে বা বাম দিকে যে কোনো দিকে কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। এখন মেরুদণ্ডেরও আবার অনেক মোটামুটি ৩-৪টা ভাগ আছে। যদি বলি সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার, যাই হোক এই টার্মে আমি যাচ্ছি না, কারণ এই টার্মগুলোতে একটু বলতে চাই, কারণ হচ্ছে অনেক সময় ডায়াগনোসিসের পরে অর্থোপেডিক্স বা ডক্টরদের কাছে আপনারা হয়তো নাম শুনতে পারেন থোরাসিক স্কোলিওসিস বা লাম্বার স্কোলিওসিস। সো এই থোরাসিক, লাম্বার বা থোরাকো লাম্বার এই নামগুলো আর কিছু না, শুধুমাত্র মেরুদণ্ডের কোন জায়গাটায় হয়েছে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর স্কোলিওসিস টার্মটাই হচ্ছে মেরুদণ্ডের এই যে কোনো একটা পাশে ডানে বা বামে যে কোনো একদিকে, অথবা মাঝে মধ্যে কিন্তু এক পাশে এস এর মতো একটা, আপনি এস যেরকম হয় যে এ পাশেও বাঁকা আবার এ পাশেও বাঁকা, ঠিক ওরকমও কিন্তু দুপাশেও কিন্তু স্কোলিওসিসটা হতে পারে বা দুপাশেও দুটা কার্ভ কিন্তু হতে পারে। সো স্কোলিওসিসের একদম প্রথমেই যে অনেক বেশি বাঁকা দেখা যাবে বা দেখবেন ব্যাপারটা এমন না। প্রথম দিকে দেখা যায় যে খুব অল্প করে মেরুদণ্ডটা একদিকে বাঁকা হওয়া শুরু হয়, এবং আগেন বাঁকা হওয়াটা কিন্তু আপনাদের পিঠের ওপরের দিকে হতে পারে, মাঝে হতে পারে বা একদম নিচের দিকেও হতে পারে। সো আপনার স্কোলিওসিসটা বা মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়ার সমস্যাটা কোন লেভেলে আছে সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল মেপে বা একটা কোণ মেপে বলা হয়ে থাকে। সো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কবস অ্যাঙ্গেল। সো এটা একটু ক্রিটিক্যাল, আমি অত জটিলতায় যাব না, কিন্তু সাধারণত যেটা হয় যে আমাদের মেরুদণ্ডের যেই হাড়টা সবচেয়ে বেশি বাঁকা সেটা দেখা হয়, এবং তার সাথে যেই ওপরে এবং নিচে সবচেয়ে বেশি যে অ্যাঙ্গেল হয়ে আছে হাড়টা, সেই হাড়গুলোর একটা মেজারমেন্ট নেওয়া হয়। সেই মেজারমেন্ট থেকে একটা অ্যাঙ্গেল ক্যালকুলেশন করা হয়, এবং এটা আপনার ডক্টরি যখন আপনি বিভিন্ন টেস্টে যাবেন, এক্সরে বা এমআরআই, সেখান থেকে আপনার ওই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হয়। মানে এক্সরে ছাড়া কিন্তু মেজারমেন্টটা আপনার জেনারেলি বোঝাটা টাফ। এই অ্যাঙ্গেলটা যদি 10 থেকে 25-এর মধ্যে হয় তাহলে মাইল্ড বা অল্প আপনার স্কোলিওসিসটা বোঝা যাবে। তো স্কোলিওসিসটাকে 3টা ভাগে আমরা ভাগ করছি, খুব অল্প, মাইল্ড, তারপর হচ্ছে মডারেট বা মাঝারি, তারপর হচ্ছে সিভিয়ার বা অনেক বেশি সিভিয়ার পর্যায়ে চলে গেলে এই ক্লাসিফিকেশনটা চলে যাচ্ছি। আচ্ছা, মাইল্ড মানে হচ্ছে যদি আপনার অ্যাঙ্গেলটা 10 থেকে 25 ডিগ্রি হয় তাহলে হচ্ছে আপনার মাইল্ড। যদি 25 থেকে 40 বা 45-এর ভেতরে হয় তাহলে হচ্ছে সেটা মডারেট স্কোলিওসিস, এবং যদি অ্যাঙ্গেলটা কবস অ্যাঙ্গেলটা যদি 40-45-এর ওপরে চলে যায় বা 50-এর ওপরে চলে যায় সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি সিভিয়ার স্কোলিওসিস। এবার আসুন একটু স্কোলিওসিসের কারণে চলে যাই। মেইনলি এটাকে বলা হয় ইডিওপ্যাথিক স্কোলিওসিস। 80% স্কোলিওসিসের ক্ষেত্রেই ঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এবং এগুলো দেখা যায় যে জেনেটিক বা গ্রোথ এর সাথে রিলেটেড বলে ধারণা করা হয়। সো যদি কারো ফ্যামিলিতে স্কোলিওসিস থেকে থাকে সেক্ষেত্রে তাদের বাচ্চা কাচ্চা বা তাদের মধ্যে দেখা যাচ্ছে যে স্কোলিওসিস হওয়ার একটা চান্স থাকতে পারে। আবার বাচ্চারা যখন বড় হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের সাথে ওইটাকে রিলেটেড করা হয়, দেখা যায় যে গ্রোথের সাথে সাথে বাচ্চাদের মধ্যে কিন্তু স্কোলিওসিসটা ডেভেলপ করতে পারে। স্কোলিওসিস একদম জন্মের পরপরই কিন্তু খুব অল্প বয়সী ইনফ্যান্টদের মধ্যে বা একদম চাইল্ড অবস্থায় কিন্তু বাচ্চাদের মধ্যে স্কোলিওসিস ধরা পড়তে পারে। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র স্কোলিওসিস ইটসেলফ শুধু এটাই একটা সমস্যা, আবার অনেক সময় দেখা যায় যে
সেরিব্রাল পালসি, মাস্কুলার ডিস্ট্রফি, এরকম বাচ্চাদের অন্যান্য যে বিভিন্ন কন্ডিশন আছে এগুলো থাকলে সেটার সাথে রিলেটেড হয়েও কিন্তু স্কলিওসিস ডেভেলপ করতে পারে। আবার দেখা যায় যে মূলত 10 থেকে 15 বছর বয়সের যে সময়টা অ্যাডোলেসেন্স, এই সময়টায় মূলত স্কলিওসিসটা ধরা পড়ে। এবং একবার যদি স্কলিওসিস ডেভেলপমেন্ট শুরু হয় তখন দেখা যায় সেটা বয়সের সাথে আস্তে আস্তে অ্যাঙ্গেলটা বা কার্ভটা, যেটা প্রথমেই ভিডিওর প্রথম দিকে বলছিলাম, সেই অ্যাঙ্গেলটা কিন্তু বা বেঁকে যাওয়ার ভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে এটাও ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে বেঁকে যাওয়াটা খুব দ্রুত বাড়ছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব ধীরে ধীরে অ্যাঙ্গেলটা বাড়ছে। যদি সঠিক চিকিৎসা হয়, সঠিক সময় শনাক্ত করা হয়, সেক্ষেত্রে হয়তো এটাকে আরেকটু প্রিভেন্ট করা যেতে পারে, বা একদম থামিয়ে ফেলা যায়, একদম ঠিক হয়ে যাবে ব্যাপারটা বলাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু এটাকে ট্রিটমেন্টে রাখলে পেশেন্ট ভালো থাকতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে বয়সজনিত বিভিন্ন কারণে স্কলিওসিস ডেভেলপ করতে পারে, যেমন যখন হাড় ক্ষয় হতে থাকে, অস্টিওপোরোসিস, অথবা যদি কখনো হাড় ভেঙে যায় বা কোনো আঘাতপ্রাপ্ত হয় বা ট্রমা, ফ্র্যাকচার হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু বয়স্কদের ক্ষেত্রে স্কলিওসিস ডেভেলপ করতে পারে। এখন আসুন একটু জেনে নেই যে নর্মালি একটা মানুষকে দেখে কিভাবে বুঝতে পারি আমরা, বা স্ক্রিনিং কিভাবে হয় যে একটা বাচ্চার স্কলিওসিস আছে। আপনারা যদি একটু ছবিতে খেয়াল করেন, আমি অনলাইন থেকে একটা ছবির হেল্প নিচ্ছি এখানে, যদি এই ছবিটাতে, প্রথম ছবিটাতে খেয়াল করেন, তাহলে দেখবেন স্কলিওসিসটা সাধারণত পেছন থেকে যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে। এবং প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন যে মনে হবে যেন মাথাটা ঠিক মাঝখানে নেই, যে কোনো একটা, যদি যখন পেছন থেকে সোজা হয়ে কেউ দাঁড়াবে মনে হবে যেন মাথাটা যে কোনো একটা পাশে মনে হচ্ছে, ঠিক সেন্টারে মনে হবে না। তারপর যদি কাঁধে আসেন তাহলে দেখবেন যে দুটা কাঁধ সমান মনে হবে না, মনে হবে একটা কাঁধ একটু উঁচু, একটা কাঁধ মনে হবে যে একটু নিচু হয়ে আছে। আচ্ছা, তারপরে আরেকটু নিচে যদি নামি, এটাকে শোল্ডার ব্লেড বলে, বা আপনারা বিভিন্ন নামে, ডানা বা পাখার মতো যে জায়গাটা, অনেকে অনেক নামে বলতে পারেন। এই যে ব্লেডটা আছে শোল্ডারের, এইটা এক পাশের একটু বেশি মনে হবে প্রমিনেন্ট, মানে একটু উঁচু হয়ে আছে বলে মনে হবে। তারপরে যদি দেখবেন যে পেছনে যে এমনিতেও এইখানে পিঠের মাঝখানে যে মেরুদণ্ডটা, এটাকেও একটু অসামঞ্জস্য বা দুই পাশে সমান না, এরকম বাঁকা এরকম মনে হবে। তারপর আমি যদি একটু কোমরের দিকে যাই, মাজাতেও দেখবেন যে কোমরের যে হাড়টা, ওটাও একটা মনে হবে যে একটা পাশ এরকম উঁচু, একটা এরকম নিচু, এরকম মনে হবে। সাধারণত যে পাশের কাঁধটা উঁচু হয় মনে হয়, সেই পাশের কোমরটা একটু নিচু মনে হবে, বা দেখতে একটু মনে হবে যে ওই পাশের কাঁধটা উঁচু এবং কোমরটা একটু নিচু, এরকম মনে হবে। কাপড় পরবে তখন দেখা যাবে মনে হবে যে একটা জামা পরলে যদি সামনে থেকে দেখেন মনে হবে জামাটা একটু ঝুলে আছে একদিকে, এরকম মনে হতে পারে। একই সাথে শোল্ডারের এই হাতের যে দূরত্ব বডি থেকে, মনে হবে যে এক পাশের হাতটা একটু এক পাশে একটু দূরে ঝুলে আছে, এরকমও আরেকটু সিভিয়ার বা মডারেট বা সিভিয়ার কেসের দিকে, সিভিয়ার হলে তো একদমই বোঝা যায়, বা একটু মডারেটের দিকে যেতে থাকলে এই জিনিসগুলো আরও বেশি প্রমিনেন্ট হতে থাকে। একই সাথে অবশ্যই বুকের যে খাঁচাটা আছে সেটাকে কিন্তু সামনে থেকে বা পেছন থেকে একটু মনে হবে যে একটু একটা পাশ একটু বেশি সামনের দিকে বা পেছন দিকে বের হয়ে আছে, এরকমও মনে হতে পারে। একটা টেস্ট করা হয় যেটাকে আমরা অ্যাডামস টেস্ট বলি স্কলিওসিসের ক্ষেত্রে। আপনারা যদি এই ছবিটা খেয়াল করেন দেখবেন যে রুকুর মতো, যে আমরা যেরকম ভাঁজ হই সেরকম ভাঁজ হলে, এবং হাতটা সামনের দিকে এরকম, যদিও রুকুর মতো বললাম পজিশনটা বোঝানোর জন্য, বাট হাতটা এরকম সামনের দিকে ঝুলবে। সো সেই ক্ষেত্রে দেখবেন যে যদি পেছন থেকে দেখেন মানুষটাকে, যদি তার স্কলিওসিস থেকে থাকে, তাহলে এরকম একটা রিব হাম্প বলি আমরা এটাকে, একটা পাশে এরকম হাম্পের মতো বা এরকম উঁচু হয়ে থাকার মতো একটা জিনিস অ্যাঙ্গেলের মতো দেখা যাবে, অর্থাৎ কেজটা এক পাশে এরকম উঁচু হয়ে থাকবে। আপনার যখন স্কলিওসিস ধরা পড়বে তখন কিন্তু আপনার ডক্টরি এক্সরে, এমআরআই করে অ্যাঙ্গেলটা আছে সেটা মেপে এবং বাকি সব কিছু অ্যানালাইসিস করে বলে দিবে যে আসলে স্কলিওসিসটা কোন স্টেজে আছে। মাইল্ড বা মডারেট স্টেজে থাকে সেক্ষেত্রে চিকিৎসাটা একরকম, সিভিয়ার হয়ে গেলে চিকিৎসার ধরনটা একটু অন্যরকম হয়ে যায়। অর্থাৎ প্রতি স্টেজেই কিন্তু যে কোনো ধরনের চিকিৎসার অপশন চেঞ্জ হতে থাকে। এই জন্য একজন ডক্টরের শরণাপন্ন হওয়া, একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া, চেক আপ করানো রেগুলার, এটা খুবই জরুরি। প্রথমেই আসি যে ট্রিটমেন্ট অপশন কি কি হয় স্কলিওসিসের ক্ষেত্রে। একটা হচ্ছে অপারেটিভ, একটা হচ্ছে নন অপারেটিভ।
প্রথমে শুরু করব নন অপারেটিভ দিয়ে। যখন একদম স্কলিওসিসটা শুরু হচ্ছে, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়াটা শুরু হচ্ছে, প্রথম দিকে আছে বা মডারেট স্টেজে আছে, সেই সময় সেসব ক্ষেত্রে দেখা যায় যে নন অপারেটিভ অর্থাৎ অপারেশন ছাড়া অন্যান্য কনজারভেটিভ যে মেথড আছে সেগুলোকে ফলো করে চিকিৎসা করা হয়। এবং এর মধ্যে বড় একটা ব্যাপার হচ্ছে অবজারভেশনে থাকা। আপনাকে রেগুলার দেখা যাচ্ছে বাচ্চাকে 6 মাস 1 বছর পর পর বা একটা নির্দিষ্ট সময় পর পর ডক্টরকে ভিজিট করতে হবে, আবার একবার ফলো আপ করতে হবে, অথবা অনেক সময় এক্সরে করা হয় আবার, যে দেখার জন্য যে গ্রোথটা কতটুকু হলো, অথবা আমাদের যে বাঁকা হয়ে যাওয়ার যে পরিমাণটা ছিল সেটা কি মোটামুটি ওরকমই আছে না আগের থেকে কতটুকু বেড়েছে। সো এই ব্যাপারগুলোকে ফলো আপে রাখাটা একটা স্কলিওসিসের বাচ্চার জন্য বা পেশেন্টের জন্য খুবই জরুরি। প্রথমে একটু বলে আসি যে ব্রেসটা কখন পরানো যাবে বা পড়তে পারবে স্কলিওসিসের বাচ্চারা। সেটা হচ্ছে 11 থেকে মোটামুটি 14 বছরের যে বয়সটা বা সময়টা আছে, এই সময়ে যদি কবস অ্যাঙ্গেলটা মোটামুটি মডারেট থাকে, অর্থাৎ 25-এর উপরে বা 40-এর নিচে 45-এর নিচে এরকম মাঝারি একটা সিচুয়েশনে থাকে মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়ার সমস্যাটা, সেসব ক্ষেত্রে কিন্তু ব্রেসিং দেওয়া হয়। বস্টন ব্রেস বা এরকম বিভিন্ন নামের বিভিন্ন ধরনের ব্রেস পাওয়া যায়, আবার অনেক সময় কাস্টমাইজড অনেক ব্রেস পাওয়া যায় যেগুলো পেশেন্টকে পরতে দেওয়া হয়। এই ব্রেসগুলো কিন্তু 18 থেকে একদম 23 ঘন্টা পর্যন্ত একজন পরে থাকতে পারে। ব্রেসেরও আবার বিভিন্ন রকম ধরন আছে। ব্রেসগুলো একদম যখন আপনি নর্মাল মুভমেন্ট করছে বা ডেইলি লাইফের ডেইলি অ্যাক্টিভিটির সময় হচ্ছে এক ধরনের ব্রেস, আবার ঘুমিয়ে থাকার সময়ের জন্য কিন্তু আবার অন্য ধরনের ব্রেসও সাজেস্ট করা হয়ে থাকে। এটা অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্রেসিংটা নিতে হবে। এবং ব্রেসিংয়ের পাশাপাশি আপনার মাইল্ড এবং মডারেট স্টেজে থাকার অবস্থায় অবশ্যই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে, এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। মূলত বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে যেগুলো আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট সাজেস্ট করতে পারবে, যে কিভাবে আমাদের একটু আগে ছবিতে দেখাচ্ছিলাম যে বডির যে একটা অসামঞ্জস্যতা, একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, তো একদিকের মাংসপেশি কিন্তু বাঁকা হয়ে যাওয়ার কারণে আমি যেদিকে বাঁকা হচ্ছি, আমি যদি এভাবে বাঁকা হয়ে যাই স্কলিওসিসের কারণে, আমার এই পাশের মাংসপেশিগুলো পিঠের এবং রিবের বা আমার খাঁচার মাংসপেশিগুলো এরকম আস্তে আস্তে স্ট্রেচ হয়ে যাবে। অর্থাৎ আমি টান এভাবে যেতে থাকলে আপনি খেয়াল করবেন, নিজে যদি বাঁকা হন দেখবেন যে এই পাশের মাংসপেশিগুলো টান খাচ্ছে বা ইলংগেটেড হচ্ছে, আর এই পাশের যে মাংসপেশিগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে স্কুইজ হচ্ছে বা টাইট হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে এই মাংসপেশির যে অসামঞ্জস্যতা আছে এটার উপরে কিন্তু কাজ করার অনেক কিছু আছে, এবং এটাতে অনেক পেশেন্টরা হেল্প পায়। একই সাথে দেখা যাচ্ছে যে এই পাশের যে লাংস আছে, এক্সট্রিম ক্ষেত্রে কিন্তু ফুসফুসেরও উপরেও চাপ পড়ে। তো ভেতরের যে অর্গানগুলো আছে, আমরা যদি পুরো বডিটাই একটা কার্ভেচারে চলে যাচ্ছে, আমাদের ইন্টারনাল ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলোতেও কিন্তু অনেক সময় চাপ পড়ে। এই জন্য ব্রিদিং এক্সারসাইজ এবং অন্যান্য বিভিন্ন রকমের মোবিলাইজেশন, তারপরে এক্সারসাইজ বলের বিভিন্ন এক্সারসাইজ বা বিভিন্ন বাসার জন্য কিছু এক্সারসাইজ যেগুলো আপনারা বাসায় নিজে করতে পারেন, এই সবগুলো জিনিস মিলিয়ে যে ফিজিওথেরাপি চিকিৎসার যে একটা প্ল্যানটা, এটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি কবস অ্যাঙ্গেল বা আপনার এই মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়াটা অনেক বেশি হয়, 45 বা 50-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ডক্টররা অনেক সময় সার্জারি সাজেস্ট করে থাকেন। এটা যদিও অনেক রিস্কি সার্জারি, অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশন বা পেশেন্টের অনেক কিছু জানার প্রয়োজন আছে। দেখা যায় যে যদি কারো অনেক আগেই অল্প বয়সেই অনেক বেশি সিভিয়ার স্কলিওসিস ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু মেরুদণ্ডকে কি হয়, মেরুদণ্ডের হাড়গুলো যেহেতু একদিকে এরকম বাঁকা হয়ে গেছে, অনেক রড, স্ক্রু, অনেক এ ধরনের জিনিস ব্যবহার করে এটাকে একদম স্ট্রেটেন করা হয় একটা অপারেশনের মাধ্যমে। এবং এরপরে দেখা যায় যে হ্যাঁ, যেহেতু ফিউশন করা হচ্ছে, তাই না, একদম জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে একসাথে, ফিউশন হচ্ছে এক ধরনের মেরুদণ্ডে, তো এটা অবশ্যই আপনার মোবিলিটি মানে হচ্ছে আপনার যে মুভমেন্ট বডি, সেটাতে একটু তো রেস্ট্রিকশন আসবেই। কিছু কিছু জিনিস আছে হয়তো বা করতে একদম ফুল ফ্লেক্সিবিলিটিটা পাবে না, কিন্তু সেক্ষেত্রেও যদি একজন ফিজিওথেরাপি নেয়, সেটাও আপনার মোবিলিটিতে, ফ্লেক্সিবিলিটিতে হেল্প করবে। অনেক সময় অনেকে ভাবে যে আচ্ছা আমি এটা অপারেশনের পরে কি, অনেকে মেয়েদের ক্ষেত্রে অনেকে ভাবে যে বাচ্চা নিতে পারবে কি না, বা অন্যান্য আরও বিভিন্ন কমপ্লিকেশনের কথা চিন্তা করে, বা দেখা যায় যে বাচ্চা নেওয়াটা কিন্তু কোনো সমস্যা হয় না। কমপ্লিকেশনস অফকোর্স থাকতে পারে, কিন্তু যদি সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে যেহেতু অন্যান্য লাইফ একদম হ্যাম্পারিং একটা সিচুয়েশনে চলে যায়, সেক্ষেত্রে সার্জারিটা মাস্ট হয়ে দাঁড়ায়, এবং সেক্ষেত্রে হয়তো আপনাকে সার্জারি করতে হতে পারে। আশা করি আজকের স্কলিওসিস সম্পর্কিত তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।